শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা। এডিসিএফএম বাংলা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাঁওতালদের বিদ্রোহ গল্পের পাঠে। আমি মুক্তার। সাধারণত কোনো নির্দিষ্ট অঞ্চলে থেকে ওই অঞ্চলের সাথে খাপ খাইয়ে যারা কর্মজীবন যা গোষ্ঠী জীবন যাপন করে তাদের আদিবাসী বলে। চাকমা, গোরো, মারমো, মণিপুরী, খাসিয়া ওরাই আমাদের দেশের আদিবাসী। ওদের কিছু বিশেষ বৈশিষ্ট্যও থাকে। ওদের আলাদা জীবন, উৎসব, রীতিনীতি, জিনিস, প্রার্থ আচার থেকে। এমনি ওদের আলাদা নিজ ধর্ম থেকে ওদের বিয়ে করার পদ্ধতি আলাদা, চাষবাসের পদ্ধতিও আলাদা। আমাদের দেশের এমনই এক আদিবাসী জনগোষ্ঠী হলো সাঁওতাল। বাংলাদেশে রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও রংপুর জেলার সাঁওতালরা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। ওদেরকে বলা হয় এক অঞ্চলের প্রাকৃতিক অধিবাসী। বাংলা ভাষাতে এক অঞ্চলের পুরনো অধিবাসীদের যে সব শব্দ আছে তার মধ্যে সবচেয়ে বেশি আছে সাঁওতালি শব্দ। ওদের গায়ের রং কালো, চুল কালো ও কোঁকড়ানো, নখ আর ঠোঁট মোটা। অন্য আদিবাসীদের মতো ওদের মিষ্টি প্রাচীন ঐতিহ্য আর মিষ্টি একটা ধর্ম আছে। আর ওরা ভীষণ সজল সরল, পরিশ্রম করতে পারে খুব। কাজ করার সময় ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই, সবাই মিলেই কাজ করে। বাংলাদেশের বাইরে ভারতেও অনেক সাঁওতাল থাকে। ওদের বস্তি বা গ্রাম লোকে সাধারণভাবে বলা হয় সাঁওতালপল্লী। এই শান্ত সাঁওতালরাও একবার দৃষ্টি সুরে অত্যাচারের বিরুদ্ধে ফাঁসে উঠেছিল। সে ঘটনা ইতিহাসে বিখ্যাত সাঁওতাল বিদ্রোহ নামে। এই বিদ্রোহের দুই বীর যোদ্ধা, দুই ভাই সিধু আর কানু। তাদের আরও দুই ভাই ছিল, চাঁদ আর ভৈরব। বাবার নাম চুনার মুর্মু, বাস ভবানীডিহি গ্রামে। বাবা চুনার মুর্মু ছিলেন ভগনাহিটি গ্রামের মরাল। গল্পের শুরু 1850 সালে। এর অনেক আগে থেকেই অবশ্য অত্যাচারী ইংরেজের শাসক আর জমিদার মহাজনদের সাথে সাঁওতালদের এক রকম
দ্রব্য বন্ধ বলছিল। সাঁওতালরা সহজ সরল হলে কি হবে, ওরাও কিন্তু খুব স্বাধীনচেতা করত। বস্ত্র ইস্ত্রিকারি করতে চায় না। তাই ইংরেজরা অনেক চেষ্টা করলেও তাদেরকে শাসনে আনতে পারছিল না। শেষমেশে তারা সৈন্য পাঠালো ক্যাপ্টেন বুকের নেতৃত্বে। একদল সৈন্য সাঁওতালদের দমন করতে গেল। সেটা 1772 সালের কথা। শুরু হলো ইংরেজদের সাথে সাঁওতালদের সংগ্রাম। অনেক যুদ্ধে হেরে, অনেক কৌশলের আশ্রয় নিয়ে শেষমেশে ইংরেজরা সাঁওতালদের অধীনে আনল। তারপর তারা সাঁওতালদের সরলতার সুযোগ নিয়ে স্রেফ প্রতারণা করল। তারা সাঁওতালদের হাত মুর্শিদাবাদ, বীরভূম আর ভাগলপুরের বিলাস অঞ্চলে ছড়িয়ে দিল, যার প্রায় পুরোটাই ছিল পাহাড়ি বন-জঙ্গল। কথা ছিল সেখানে চাষাবাস করলে সাঁওতালদের খাজনা দিতে হবে না। তাই সাঁওতালরা ওখানে জঙ্গল সাফ করে গ্রাম প্রতিষ্ঠা করল। কিন্তু কিছুদিন পরে ইংরেজরা তাদের প্রতিশোধে ভরসা করে খাজনা আদায় করা শুরু করল না, দিনকে দিন খাজনার পরিমাণ বাড়তে লাগল। 1855 সালের দিকে খাজনার পরিমাণ যেমন বেড়ে গেল, অনেক তেমনি বেড়ে গেল খাজনা আদায়ের জন্য সাঁওতাল কৃষকদের ওপর অত্যাচারের মাত্রাও। এমনি পরিস্থিতিতে দুই ভাই সিধু আর কানু ডাক দিল বিদ্রোহে। 1850 সালের 15 জুন সিধু কানু সাঁওতাল গ্রামে গ্রামে গিরা পাঠালো। গিরা হলো সাঁওতালদের গাছের ডাল। সাঁওতালদের কাছে গিরা পাঠানোর মানে হলো ধর্মীয় আহ্বান জানানো। সিধু কানু সকল সাঁওতালদের দেবতার নামে ডাক দিল। ওদের নিয়ম হলো ওরা কখনো ধর্মের ডাক আর দেবতার ডাক উপেক্ষা করে না। প্রায় সকল কর্মজীবী আদিবাসীদের এই নিয়ম, আর তাই সব সাঁওতালেরাই ওদের ডাকে সাড়া দিল। পুরো বনজঙ্গলে আরো বনে জঙ্গলে আওয়াজ উঠল, চলো চলো ভগনায় হাঁটি চলো। জুন মাসের 30 তারিখ ভগনহাটি গ্রামে প্রায় 15,000 সাঁওতাল জড়ো হলো। হাতে তীর, ধনুক, ডাঙি, কুড়াল, ধামসা, মাদল। সিধু কানু ওদের সবাইকে বলল কিভাবে তারা
প্রতারিত হচ্ছে। তাদের কষ্টে করে জঙ্গল কেটে তৈরি করা জমি কিভাবে তাদেরকে নাম দিয়ে জমিদার নিয়ে নিচ্ছে। তারা দেবতার নামে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার ডাক দিল। সিধু কানু বিলিস্ট ভাষণে 15,000 সাঁওতাল এক সুরে জেগে উঠল। তারা ঠিক করল কলকাতা অভিমুখে পদযাত্রা করবে। সিধু কানু নেতৃত্বে প্রায় 30,000 সাঁওতাল একসাথে হেঁটে হেঁটে কলকাতার পথে রওনা হলো। তবে সাথে নিয়ে আসা খাবার শেষ হয়ে যাওয়ার পর কিছু বিশৃঙ্খলা দেখা দিতে লাগলো। পথের মাঝেই তারা খবর পেল 2 জন সাঁওতালকে গ্রেপ্তার করা হয়েছে। সিধু কানু খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত বদলালো করে আগে ওদের 2 জনকে উদ্ধার করতে হবে। তারা 2 সাঁওতালকে নিয়ে যাওয়ার সময় দরোগার পথ রোধ করল। দরোগা তো প্রথমটা চকিয়ে গেল। সে ভাবতেও পারেনি সহজ সরল সাঁওতালরা এমন রণনীতি ধারণ করতে পারে। সিধু কানু তার হাত থেকে বন্দী 2 সাঁওতালকে মুক্ত করে নিল। রেগেমেগে দরোগা সিধু কানুকে গ্রেপ্তারের নির্দেশ দিল। বেঁধে গেল সংঘর্ষ। উত্তেজিত সাঁওতালদের হাতে দরোগা আর তার সঙ্গী মারা গেল। সেদিন ছিল 7 জুলাই। সিধু কানু ঘোষণা দিল, আজ থেকে এখানে কোনো সরকার নেই। আজ থেকে সাঁওতাল রাজ চলবে। এবার সাঁওতালরা সিধু কানুর নেত্রী কুখ্যাত সব মহাজনেদের ধরে ধরে শাস্তি দিতে লাগলো। এসব মহাজনরা এতদিন তাদের সহজ সরল পেয়ে তাদের উপর অত্যাচার করেছিল, কাজেই এবার শাস্তি পেতে লাগলো। 11 জুলাই তারা পাকুয়েরের রাজবাড়ি আক্রমণ করল। 15 জুলাই পুকুরের তরাই নদীর তীরে ইংরেজদের সাথে সাঁওতালদের এক বিশাল যুদ্ধ হলো। এ যুদ্ধ অবশ্য সাঁওতালরা জিততে পারেনি। অসংখ্য সাঁওতালরা যুদ্ধে মারা যায়। আহত হয় সিধু কানু আর ভৈরব। কিছুদিন পরে ফুদকিপুরের কুখ্যাত কুঠিয়াল লারকেশ তার লাঠিয়াল বাহিনী নিয়ে সাঁওতালদের মুখোমুখি হয়। যুদ্ধে তার শোচনীয় পরাজয় ঘটে। সে আর তার ছেলে সাঁওতালদের হাতে মারা যায়। 16 জুলাই মেজর বরোজ এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে পিলিয়ালপুরে
ঘাঁটি গাড়েন, সঙ্গে ছিলেন মেজর স্টুয়ার্ট আর কানেল জেনে। কাছেই এক পাহাড়ের উপর ছিল সাঁওতালদের ঘাঁটি। বিশাল সৈন্যবাহিনী বন্দুক কামান নিয়ে, তীর ধনুক নিয়ে যুদ্ধ করা সাঁওতালদের সাথে পারল না। দীর্ঘ 5 ঘণ্টার যুদ্ধ শেষে মেজর বড়জোরের বিশাল সৈন্যবাহিনী হেরে গেল। যুদ্ধে জিতে সাঁওতালদের আত্মবিশ্বাস বেড়ে গেল। 21শে জুলাই কাতনা গ্রামে একদল পুলিশের সাথে বিদ্রোহের মুখোমুখি সংঘর্ষ হল। যুদ্ধ পুলিশেরা হেরে গেল। এদিকে এমন দুবার হয়ে ওঠা বিদ্রোহ দমন করতে লেফটেন্যান্ট টোলমাইন ও রাইক্স এক বিরাট সৈন্যদল নিয়ে হাজির হলেন। খয়রাসলে প্রচণ্ড যুদ্ধ শেষে একবারেও হেরে গেল। ইংরেজরা লেফটেন্যান্ট টোলমাইন যুদ্ধের ময়দানে মারা গেল। যুদ্ধ না পেরে ইংরেজরা এবার অন্য কৌশল নিল। নিতান্ত কাপুরুষোচিত কৌশল। তারা সাঁওতাল পল্লীতে আক্রমণ ধরিয়ে বৃদ্ধ, নারী, শিশুদের হত্যা করতে শুরু করল। একের পর এক পুড়িয়ে দিতে লাগল সাঁওতাল পল্লী। তারপর 17ই আগস্ট বিদ্রোহের আক্রমণ করতে বলা স্বাধীনচেতা সাঁওতালরা সিধু-কানু নেতৃত্বে সে ঘোষণাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করল। অক্টোবর মাসের শেষের দিকে সিধু-কানু নেতৃত্বাধীন সাঁওতালরা সংগ্রামপুরের কাছে এক পাহাড়ের গোড়ায় ঘাঁটি গাড়ল। অন্যদিকে ইংরেজরাও অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এক বিশাল বাহিনী নিয়ে জমায়েত হল। সমস্ত বনভূমি নাগরা আর মাদলের শব্দে কেঁপে উঠতে লাগল। যুদ্ধ শুরু হল। ইংরেজরা কামান আরো বন্দুক নিয়ে পাহাড়ের দিকে অগ্রসর হল। তারপর আবারও ইংরেজদের প্রতারণা। বিদ্রোহীর 100 গজের ভেতর আসামি তারা ফাঁকা গুলি করতে শুরু করল। গুলি গায়ে লাগছে না দেখে সহজ সরল সাঁওতালরা মনে করল তাদের দেবতা তাদের সঙ্গে আছেন, তিনি গুলি হাওয়ায় করে দিচ্ছেন। তারা দলে দলে পাহাড় থেকে নেমে এসে ইংরেজদের উপর ঝাঁপিয়ে পড়তে শুরু করল। এবার আর ফাঁকা গুলি না, সত্যিকারের গুলি ছুঁড়তে লাগল ইংরেজরা। নির্বাচনের সাঁওতালদের রক্তে সংগ্রামপুরের মাটি লাল হয়ে গেল।
গুলি বিদ্রোহ হয়ে সিধু কানু দুই ভাই গুরুতর আহত হলো। তবুও সাঁওতালরা আক্রমণ চালিয়ে যেতে লাগলো। একের পর এক ইংরেজ সৈন্য মারা পড়তে থাকলো। শেষ পর্যন্ত অবশ্য সাঁওতালরা পিছু হটতে বাধ্য হলো। তারপর সাঁওতালরা সিধু কানুর নেতৃত্বে সংগ্রাম চালিয়ে যেতে লাগলো। এবার তারা কৌশল পরিবর্তন করলো। তারা এবার গেরিলা হামলা শুরু করলো। দিশেহারা হয়ে ইংরেজরা সরকার 10 নভেম্বর সামরিক শাসন জারি করলো। সেই সাথে আবার শুরু হলো সাঁওতালদের উপর অমানসিক অত্যাচার, ধরপাকড় আর অগ্নিসংযোগ। 1856 সালের 3 জুলাইয়ের সামরিক শাসন তুলে নেওয়া হলো। আর 23 জানুয়ারি থেকে আবার শুরু হলো সাঁওতালদের গেরিলা আক্রমণ। ইংরেজ বাহিনী গেরিলা আক্রমণে চোটে অতিষ্ঠ হয়ে উঠল। 27 জানুয়ারি লেফটেন্যান্ট গাউন্ডের বাহিনীর সাথে ভাগলপুরে সাঁওতালদের মুখোমুখি যুদ্ধ হলো। যুদ্ধে মারা গেল সিধু কানুর দুই ভাই, দুই বীর যোদ্ধা সাঁওতাল, চাঁদ ও ভৈরব। এ সময় সিধু কানু খোঁজে ইংরেজ সৈন্যরা গ্রামে গ্রামে হানা দিতে শুরু করলো। সাঁওতালদের ওপর চালাতে লাগলো। অনুমানিক নির্যাতন। সে নির্যাতন সইতে না পেরে কয়েকজন সাঁওতাল সিধু কানু গোপন আস্তানা খবর ইংরেজ সৈন্যদের বলে দিল। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সিধুকে তার গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করে অবশ্য গ্রেপ্তার করে নিয়ে যায় না তারা, সেখানেই গুলি করে মেরে ফেলে তাকে। পরের সপ্তাহে বীরভূমের জামতারা থেকে পুলিশ কোনাকে গ্রেপ্তার করলো। তারপরে তাকে প্রকাশ ফাঁসি দেওয়া হয়। এই দুই বীর নেতার মৃত্যুর পর সাঁওতালদের আর বিদ্রোহ চালিয়ে যাবার মতো মনোবল থাকেনি। তারপরে প্রিয় দুই নেতা মৃত্যুর পর ভগ্ন হৃদয় সাঁওতালরা পরাজয় মেনে নেয়। স্বাধীনচেতা সাঁওতালরা বন্দিত্ব বরণ করে। সাঁওতালদের এই অসম শাহী দেশটির বিরোধী আন্দোলনে প্রায় 25,000 সাঁওতালরা মারা গিয়েছিল। সকলকে আমার এই চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।